বাংলাদেশকে নিয়ে আফসোস প্রকাশ করছে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। যে বাংলাদেশকে একসময় তারা নিজেদের বোঝা মনে করেছিল, আজ সে বাংলাদেশ কোথায় পৌঁছে গিয়েছে এবং পাকিস্তান কোথায় রয়ে গিয়েছে, যা নিয়ে আফসোসের কোনো শেষ নেই পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীর। এ নিয়ে কথা বলছে ভারতীয় মিডিয়া। তো তারা এই ব্যাপারে কি বলছে সেটা দেখবো আমাদের আজকের মূল ভিডিওতে। পুরো ভিডিও জুড়ে আপনার সাথে আছি আমি ইয়াদুল হক গালিব। আপনারা দেখছেন দ্য রিমার্কেবল মিডিয়া। ইরান ইসরায়েলের সংঘাতের মাঝে বিশাল ভয় পাকিস্তানের। লজ্জা পাচ্ছে বাংলাদেশকে দেখে। ইরানের প্রেসিডেন্ট রাইসি পাকিস্তানে আসতেই কি নতুন আশঙ্কায় শাহবাজ শরীফ? যে বাংলাদেশ ছিল বোঝা, সেই বাংলাদেশ এখন উন্নতির পথে। বড় আফসোস ইসলামাবাদের। কেন এমন হাল? মধ্যপ্রাচ্যের সংঘাতে কোন বিপদের মুখে পড়তে চলেছে পাকিস্তান? হুমকি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। হঠাৎ পাকিস্তানের মুখে বাংলাদেশের গুণগান কেন? পিঠ বাঁচাতে ভারতের সঙ্গে বাণিজ্য করার প্ল্যান। বাংলাদেশকে দেখে লজ্জা পাচ্ছে পাকিস্তান, কিন্তু কেন? এই বাংলাদেশ নাকি একসময় পাকিস্তানের বোঝা ছিল, আর আজ সেই বোঝার উন্নতি দেখে পাকিস্তানের মাথায় হাত। শাহবাজ শরীফের গলায় মস্ত আক্ষেপের সুর। ভাবতেই পারছেন না সেদিনের বাংলাদেশ আজ এত পরিবর্তন করে ফেলেছে। পাকিস্তানকে টপকে গিয়ে এত উন্নতি করে ফেলবে বাংলাদেশ, এটা তো পাকিস্তান ভাবতেও পারেনি। কেন এত আফসোস বাংলাদেশকে দেখে? তাহলে কি মুক্তিযুদ্ধের সময় করা ভুলের মাসুল গুনছে পাকিস্তান? বিগত কয়েক বছরে যদি পাকিস্তানের চিত্রটা দেখেন, স্পষ্ট বুঝতে পারবেন দেশটা আর্থিক দিক থেকে ঠিক কতটা বেকায়দায় পড়েছে। রাজনৈতিক সংকট তীব্র, ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু সাধারণ মানুষের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। রীতিমতো নাজেহাল অবস্থা। দেশটা কিভাবে ঘুরে দাঁড়াবে তা নিয়ে বারংবার আলাপ আলোচনা করেছেন দ্বিতীয় মেয়াদের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, কিন্তু রেজাল্ট খুব একটা ভালোর দিকে যাচ্ছে না। দিনের পর দিন আরও অধঃপতন হচ্ছে পাকিস্তানের। একসময়ের পাকিস্তানের অংশ বাংলাদেশের উন্নতি দেখে লজ্জিত পাকিস্তানের প্রধানমন্ত্রী সেই লজ্জার কথা সরাসরি একটা আলোচনায় সবার সামনে বলেই ফেললেন তিনি। পাকিস্তানের উন্নয়নকে তুলনা করলেন বাংলাদেশের সঙ্গে। গলায় বেশ উদ্বেগ। বলে ফেললেন এখন তিনি বাংলাদেশকে দেখে লজ্জা পান। যখন দেশটা একসময় পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল, তখন পশ্চিম পাকিস্তানের বোঝা হিসেবে মনে করা হতো। অথচ এখন পাকিস্তানের থেকে বাংলাদেশের আর্থিক অবস্থা অনেক গুণ ভালো। কথায় আছে না, কাউকে কখনো ছোট করতে নেই, কারণ কে কখন কোন জায়গায় পৌঁছে যাবে আগে থেকে কিছু বলা যায় না। এটা কিন্তু সত্যি। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের যে পরিস্থিতি ছিল আর এখন যে পরিস্থিতি, তার মধ্যে আকাশ আর পাতালের পার্থক্য। অর্থনৈতিক সংকট যে নেই তা একেবারেই নয়। করোনা মহামারী থেকে শুরু করে গোটা বিশ্বে একের পর এক যুদ্ধের উত্তেজনা, যার কম বেশি এফেক্ট পড়েছে বিশ্বের প্রত্যেকটা দেশে। ডলার সংকট তো রয়েছে, সাথে মুদ্রাস্ফীতি। বাংলাদেশ সরকারও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে দেশটার অর্থনৈতিক সংকট কিভাবে দূর করা যায়, মূল্যবৃদ্ধি কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু বাংলাদেশে সেই সংকট তীব্র বলা ঠিক হবে না। অন্ততপক্ষে পাকিস্তানের সঙ্গে তুলনা তো চলেই না। শাহবাজ শরীফ তাহলে কি বুঝতে পারছেন দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে? ভারতকে পাকিস্তান সর্বদা চিরশত্রু মনে করে এসেছে। ভারতের বিরুদ্ধে নানান ছক কষেছে। ভারতকে জব্দ করতে উত্তেজনা সৃষ্টি করেছে সীমান্তে। এখন সেই ভারতের সঙ্গে শাহবাজ শরীফকে বাণিজ্যের বিষয়ে আলোচনা করার আর্জি জানিয়েছেন পাকিস্তানের ব্যবসায়ীরা। যেন উল্টো সুর গাইছে পাকিস্তান। নিজের দেশকে আর্থিকভাবে দাঁড় করাতে ভরসা করতে চাইছেন ভারতের উপর। বহু বাণিজ্যিক প্রধান পরামর্শ দিয়ে বলেছেন, ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠলে পাকিস্তানের অর্থনীতির উপকার হবে। হঠাৎ করে পাকিস্তানের এমন সুর বদলে গুঞ্জন তৈরি হয়েছে ভারত আর বাংলাদেশের অন্তরে। আর প্রশ্ন তো উঠবেই। কিছুদিন আগেই বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদ 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাক সেনাদের আচরণ নিয়ে পাকিস্তানকে ক্ষমা চাওয়ার দাবি করেছিলেন। গোটা বিশ্ব জানে মুক্তিযুদ্ধের সময় কিভাবে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপর নির্মম অত্যাচার চালিয়েছিল। এই মতো পরিস্থিতিতে পাক প্রধানমন্ত্রীর এমন মন্তব্য আন্তর্জাতিক মহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনীতিকরা। 1971 সালে 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন হওয়া আজকের বাংলাদেশ আর্থসামাজিক খাতের প্রায় বেশিরভাগ সূচকেই পাকিস্তানের থেকে অনেকটা এগিয়ে। এই মুহূর্তে পাকিস্তানের রাজনৈতিক অবস্থার স্থিতিশীলতার বড্ড দরকার। ইতিমধ্যেই ব্যবসায়ীরা পরামর্শ দিয়েছেন শাহবাজ যাতে কারাবন্দী তেহরিকে ইনসাফের নেতা ইমরান খানের সঙ্গে সমঝোতা করেন। যদি মুক্তিযুদ্ধের সময়ের কথা বলি, তখন কিন্তু পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বৈষম্য ছিল ভয়াবহ রকমের। সেই সময় দাঁড়িয়ে পাকিস্তানের শাসক গোষ্ঠী কখনোই আজকের বাংলাদেশের মানুষের জীবনযাত্রার উন্নয়ন করার বিন্দুমাত্র চেষ্টা করেনি।
বরং প্রাধান্য দিয়েছিল পশ্চিম পাকিস্তানকে, যার ফলে বহু অংশে পিছিয়ে গিয়েছিল বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য সহ বহু খাত। এমনকি চাকরি আর ব্যবসার সুযোগও ছিল অত্যন্ত কম। শিল্পায়ন তো হয়নি বললেই চলে। দিনের পর দিন বাড়ছিল পাকিস্তানের দুই অংশের মধ্যে ব্যবধান। তারপর তো বাংলাদেশ স্বাধীনতা পেল। মাঝখানে কেটে গিয়েছে 50টা বছর, আর এই 50 বছরে ওলট পালট হয়ে গিয়েছে সব হিসেব। এখন পাকিস্তান কোথায় আর বাংলাদেশ কোথায়? হিসেব অনুযায়ী প্রায় 5 বছর আগেই মাথাপিছু আয়ে ইসলামাবাদকে পেছনে ফেলে দিয়েছে ঢাকা। পাকিস্তানের থেকে বাংলাদেশের রপ্তানি আয় প্রায় 60% বেশি, এমনকি রিজার্ভ পাকিস্তানের তুলনায় প্রায় 6.25 গুণ বেশি। আর যদি মূল্যস্ফীতির কথা বলি, তাহলে পাকিস্তানের মূল্যস্ফীতি প্রায় 27% বেশি, আর বাংলাদেশ তার 3 ভাগের 1 ভাগ। কিন্তু এই 50 বছরে বাংলাদেশ কি এমন করলো যার কারণে এত পরিবর্তন? বর্তমানে পাকিস্তানের সাক্ষরতার হার বলে প্রায় 58%-এর কাছে, কিন্তু বাংলাদেশের সাক্ষরতার হার প্রায় 75%-এর কাছে। ডলারের দামের ক্ষেত্রেও কিন্তু দুই দেশের মধ্যে বিস্তর ফারাক। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে এই সাফল্যের আসল সিক্রেট লুকিয়ে রয়েছে পরিকল্পনায়। আসলে পাকিস্তানের তুলনায় বাংলাদেশের অর্থনীতি অনেকটা বেশি সুসংহত হওয়ার কারণে একটা নির্দিষ্ট প্ল্যানিং এবং সেই প্ল্যান মাফিক কাজ বাস্তবায়ন করা। তাই তো যে সময় দাঁড়িয়ে শ্রীলঙ্কা পাকিস্তান চরম অর্থনৈতিক সংকটে ভুগছে, সেই সময় বাংলাদেশ কিছুটা হলেও স্থিতিশীল অবস্থায় রয়েছে। পাকিস্তানের রাজনীতি আগেও অস্থিরময় ছিল, এখনও সেই অস্থিরতা রয়েছে, যার কারণে দেশটির অর্থনৈতিক অগ্রগতিতে রাজনীতি ভীষণ খারাপভাবে এফেক্ট ফেলছে। কিন্তু তুলনামূলকভাবে বাংলাদেশের রাজনীতি 90 দশকের পর থেকে অর্থনীতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। একের পর এক নির্মাণ হয়েছে রাস্তাঘাট, সেতু সহ নানান ধরনের অবকাঠামো। সার্বিকভাবে আয় বেড়েছে দেশটার। বাংলাদেশের যে সরকারি আসুক না কেন, সেই সরকারি বিশেষভাবে গুরুত্ব দেয় কৃষি, আর্থিক খাত, বাণিজ্য উদারীকরণ সহ বিভিন্ন খাতের দিকে। সংস্কারের কারণেই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধারাবাহিকতা বজায় রয়েছে। সেই তুলনায় যদি পাকিস্তানের কথা বলেন, তাহলে কিন্তু দেশটার মাথাপিছু আয় বৃদ্ধি সেভাবে কোনোদিন স্থিতিশীল ছিল না। কখনো বা বেড়েছে, কখনো বা একদম কমেছে। একদিকে কোভিড মহামারী, আর অপরদিকে ইউক্রেন যুদ্ধ। মাঝখানে অর্থনীতির উথাল পাথাল দেখেছে গোটা বিশ্ব। কিন্তু বিশ্বের অধিকাংশ দেশ কয়েক বছর পর সেই অর্থনীতি পুনরুদ্ধারও করেছে। সেই তালিকায় রয়েছে বাংলাদেশও। ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার মান কমে যাওয়ায় তখন কম বিপাকে পড়তে হয়নি, কিন্তু সেই জায়গায় গিয়ে ধাক্কাটা সহ্য করতে পারেনি পাকিস্তান, যার জেরে দেশটাতে মূল্যস্ফীতি অতিমাত্রায় বেশি। পাকিস্তানের মানুষ যেন জাঁতা কলে পিষছে। যদি বলা হয় পাকিস্তান বাংলাদেশের থেকে কোন অংশে এগিয়ে, তাহলে প্রবাসী আয়ের দিকে কিছুটা এগিয়ে পাকিস্তান। মূলত দক্ষ আর আধা দক্ষ শ্রমিকদের পাঠানো অর্থই পাকিস্তানের এই খাতকে সমৃদ্ধ করেছে। এই মুহূর্তে অর্থনীতির সংস্কার ছাড়া পাকিস্তানের আর কোনো গতি নেই। তার মাঝেই আবার মধ্যপ্রাচ্যের জোর যুদ্ধের আশঙ্কা, যেখানে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে পাকিস্তানের নাম বারংবার চলে আসছে। যেহেতু মধ্যপ্রাচ্যের বহুদেশী পাকিস্তান ঘনিষ্ঠ, তার একটা বড় এফেক্ট পড়তে পারে পাকিস্তানে। যুদ্ধ বাঁধলে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে দেশটার গোটা অর্থনৈতিক ব্যবস্থা। তো দর্শক, বাংলাদেশ সবসময় নিজের সকল প্রতিবেশী দেশের সাথে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, এবং পাকিস্তানের সাথেও কিন্তু তেমনটা করারই চেষ্টা করা হচ্ছে। পাকিস্তানের তরফ থেকেও কিন্তু অনেক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের সাথে নিজের রিলেশনটাকে আরো ভালো করার। কিন্তু একটা সত্য কথা হচ্ছে যে 1971 সাল হচ্ছে এমন একটা কালো দাগ, যেটা পাকিস্তান কখনোই কোনোভাবেই বিশ্বের কোনো ইরেজার দিয়ে পরিষ্কার করতে পারবে না। যদি পাকিস্তানে কেউ এটা শুনে থাকেন, আপনাদের খারাপ লাগলেও কিন্তু এটাই সত্য। কারণ এখানে বিষয়টা শুধুমাত্র দেশ ভাগাভাগির পর্যন্তই সীমাবদ্ধ ছিল না। এখানে রয়েছে 30 লক্ষ শহীদের একটা কাহিনী রয়েছে 2 লক্ষ মা বোনেদের অপমানের, যেটাকে আপনারা কোনো প্রকার ইরেজার দিয়েই পরিষ্কার করতে পারবেন না। 1971 সাল হচ্ছে বিশ্বের অন্যতম বড় একটা জেনোসাইডের গল্প এবং একটা সত্য গল্প, এবং জেনোসাইডের কোনো গল্পকে কখনো কেউ মুছতে পারেনি। আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। নেক্সট আপনার জন্য আরো কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।